গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আজকে আমরা দেখব 29 জুলাই 2024 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকের। আজকে সকাল থেকে আমাদের যে ক্লাসগুলো রয়েছে আমি তোমাদের বলে দিই। সকাল 6টায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নলেজ অ্যাকাউন্টে, 7টার সময় আজকে উইকলি সিএটা হবে। এটা কালকেও তোমাদের করা হয়নি। আমি গুরুত্বপূর্ণ যে আগের সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ওগুলো বাছাই করে তোমাদের কেস স্টাডিতে আজকে করিয়ে দেবো, ঠিক আছে? 7টার সময়তেই এটা পাবলিশ হবে। 8টা 45 থেকে তোমাদের ডেইলি ম্যাথ পোস্টার, আজকে 71 নম্বর ক্লাস। 9:30 থেকে ডাব্লিউবিপি কেপি ইংলিশ ক্লাস লাইভ কেস স্টাডিতে। 10:30টার সময় জিকে ঝালাই আজকে তোমাদের হবে নলেজ অ্যাকাউন্টে, এবং 7টার সময় জিকে অভিযান। এই সমস্ত ক্লাসের লিঙ্ক আর আপডেট তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ওখান থেকে জয়েন করে নিও সবাই। আর আমাদের পিডিএফ কালেক্ট করতে চাইলে আমাদের অ্যাপের ইবুক সেকশনটা থেকে সবাই কালেক্ট করে নিও। অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, বা গুগল পেতে গিয়ে তোমরা সার্চ করে নেবে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। আজকেও তোমাদের একটু অসুবিধার জন্য আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা এখানে দিতে পারিনি, এটা তোমাদের আগামীকাল থেকে আমি করে দেবো, ঠিক আছে? দেখো, প্রথম প্রশ্ন, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ঐতিহাসিক মৈদাম কোন রাজ্যে অবস্থিত? মৈদাম নামের একটা জায়গা আমাদের ভারতের 43তম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হলো। তো এটা আমাদের হয়ে যাবে আসাম, মানে আসামে রয়েছে মৈদামটা। একটু ডিটেলস দেখে নেব, যেহেতু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। দেখো, এই ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির 46তম অধিবেশন যেটা হলো, সেখানে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত হয়েছে এই আসামের চড়াইদেও মৈদাম, ভারতের 43তম বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। অসমের এই চড়াইদেও এলাকার মৈদাম সমাধি ক্ষেত্র, এগুলো এক ধরনের সমাধি ক্ষেত্র, যেগুলো উত্তর পূর্বাঞ্চলের প্রথম বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র। এই মৈদাম অফ আসাম, এটা হচ্ছে অহোম রাজত্বে স্বর্গদেয় বা রাজাদের মৃত্যু হলে মিশরের পিরামিডের ধাঁচে, মানে মিশরের পিরামিডের মতো তাদের প্রিয় জিনিসপত্র সহ তাদের মৃতদেহকে সমাধিস্থ করা হতো। সমাধির ওপরে তৈরি হতো পাথর মাটির গম্বুজাকৃতির ঢিপি, যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ। ভিতরে ঢোকার সুড়ঙ্গের মতো প্রবেশ পথ থাকতো, এগুলোকে বলা হতো মৈদাম। তাই মৈদাম নামে পরিচিত এই সমাধিগুলোকে আসামের পিরামিডও বলা হয়। 13 থেকে 19 শতক পর্যন্ত চলা অহোম রাজত্বের 386টা মৈদাম এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়েছে। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান আর মানস বন্যপ্রাণী অভয়ারণ্য, এইগুলোর পরে আসামের তৃতীয় বিশ্ব ঐতিহ্য সম্পত্তি এইটা, আসামের থার্ড ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান এবং মানস বন্যপ্রাণী অভয়ারণ্য দুটোই 1985 অর্থাৎ 1985 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্ট্যাটাস পেয়েছিল। 2003 সালের সেপ্টেম্বরে আমরা দেখেছি লাস্ট কর্ণাটকের 12 শতকের হৈশালা মন্দিরগুলো 42তম ইউনেস্কো তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল। 2023 সালের সেপ্টেম্বরে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনকে 41তম ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়েছিল। আর 27 জুলাই 2021 ধোলাভিরা, কচ্ছের রণের হরপ্পা শহর, এটা হরপ্পান সাইট একটা, যেটা ভারতের 40তম ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পেয়েছিল। আর 25 জুলাই 2021 ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় তেলেঙ্গানার পলামপেটের রুদ্রেশ্বর মন্দির, রামাপ্পা মন্দির যেটা, সেটা 39তম ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্ট্যাটাস পেয়েছে। নেক্সট কোয়েশ্চেনে যাবার আগে সবাইকে বলে দিই, তোমরা আমাদের ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিলিয়ার মেনের ইন্টিগ্রেটেড ব্যাচে জয়েন করতে চাইলে এই ফোন নাম্বারে যোগাযোগ করে নেবে। পরিবর্তন ব্যাচটাও তোমাদের ডাব্লিউবিপি আর কেপির সমস্ত পরীক্ষার জন্য, এখানেও তোমাদের এই নাম্বারটা দেওয়া রয়েছে, এখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো জয়েন করতে চাইলে। রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচের এনটিপিসি, গ্রুপ ডি নন টেকনিক্যাল এবং জেইর নন টেকনিক্যাল মানে সিবিটি 1 পার্টটার জন্য তোমরা যদি প্রিপারেশন নিতে চাও আমাদের কাছে, সেক্ষেত্রেও তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নাও, হোয়াটসঅ্যাপ অথবা কল করে। আর এসএসসি ফাউন্ডেশন, জিডি, এমটিএস, সিএইচএসএল এর জন্য তোমাদের স্টার্ট হয়েছে, এই এক সপ্তাহ ক্লাস হয়েছে, এবং এখানে যতগুলো ব্যাচ তোমাদের বললাম প্রত্যেকটা ব্যাচেই কিন্তু আমাদের এখানে ডিটেলস, তার সাথে এমসিকিউস, চ্যাপ্টার ধরে ধরে টপিক ওয়াইজ, এবং এমসিকিউগুলো তোমাদের পিওয়াইকিউ ফর্ম, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কী কী কোয়েশ্চেন এসেছে সেগুলো তোমরা দেখতে পাবে। তার সাথে সাথে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টও এখানে দেওয়া আছে, যেগুলো তোমরা অনলাইন টেস্ট পোর্টালে গিয়ে যতবার খুশি প্র্যাকটিস করতে পারো। তার সাথে সাথে ফুল লেন্থ মক টেস্ট ব্যাচ ওয়াইজ তোমাদের এখানে দেওয়া আছে। তো বিশেষ অফারগুলোর পাওয়ার জন্য তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নাও। আমাদের অ্যাপেতে প্রত্যেকটা ক্লাসের ডেমো দেওয়া আছে, তোমরা ওখান থেকে ডেমো এবং পিডিএফ এগুলো দেখতে পারবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে,
বা তোমরা গুগল পেতে গিয়ে সার্চ করে নেবে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। ওকে, সেকেন্ড কোয়েশ্চেন আমাদের আজকে যেটা রয়েছে, 2030 সালের শীতকালীন অলিম্পিক গেমস কোন দেশে অনুষ্ঠিত হবে? 2030 সালের শীতকালীন অলিম্পিক গেমস এটা হবে কোথায়? ফ্রান্সে। 2030 সালের যে শীতকালীন অলিম্পিক, এটা 26তম সংস্করণ হবে। এর লোকেশন হচ্ছে ফ্রেঞ্চ আল্পস, ফ্রান্সের। ওপেনিং হবে 8 ফেব্রুয়ারি, ক্লোজিং হবে 24 ফেব্রুয়ারি। এটা রিসেন্টলি অ্যানাউন্স করা হয়েছে। 2026-এর যে উইন্টার অলিম্পিক, ওটার লোকেশন হচ্ছে মিলান এবং কর্টিনা ডিয়াম্পোজো, ইতালির। মোটো ফগনান্ডো ইনসিএমে। ইভেন্টস থাকবে 116টা, 8টা স্পোর্টসের। স্টেডিয়াম সান সিরোতে অনুদ্বোধনী অনুষ্ঠান হবে। ভেরেনা এডিনা সমাপ্তি অনুষ্ঠান হবে। এটা তোমাদের অনেকদিন আগেই অ্যানাউন্স হয়ে গিয়েছিল। অলিম্পিক লোগো সম্পর্কে আমরা যদি দেখি, অলিম্পিকের লোগোতে 5টা রিং রয়েছে, যার ব্লুটা ইউরোপকে বোঝায়, ব্ল্যাকটা বোঝায় আফ্রিকাকে, রেডটা আমেরিকাকে নির্দেশ করে, এশিয়ার রিং হচ্ছে হলুদ, আর অস্ট্রেলিয়ার ক্ষেত্রে সবুজ। ডিজাইনার হচ্ছেন এই অলিম্পিক ফ্ল্যাগের ব্যারন ডি কুবের্টি। 1913 সালে 1914 সালে এই ডিজাইনটা তিনি রিলিজ করেছিলেন। এবং অলিম্পিকের পতাকাতে তোমাদের টোটাল 6টা রং রয়েছে, এখানে 5টা রিং, আর তার সাথে ব্যাকগ্রাউন্ডে হোয়াইট। এটা 1914 সালের মিশরীয় আলেকজান্দ্রিয়ায় 1914 সালের প্যান মিশরীয় গেমসে প্রথম উত্তোলন করা হয়েছিল। এই ফ্ল্যাগটার রেশিও 2:3, আর অলিম্পিক ফ্ল্যাগটা হোয়াইট উল দিয়ে তৈরি। আর এই অলিম্পিক মেডেলে যেটা দেওয়া হয়, যার ছবিটা থাকে, ইনি হচ্ছেন নাইক। ইনি হচ্ছেন গ্রিক একজন দেবী, গডেস অফ ভিক্টরি, জয়ের দেবী বলা হয় গ্রিকে। পানাথিনাইকোস স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে রয়েছে, তার ছবিটা এইভাবে অলিম্পিক মেডেলে দেওয়া হয়। তারপরে ফাইড ইন্ডিয়া জোন এর সভাপতি পদে কে নিযুক্ত হয়েছে? ফাইড ইন্ডিয়া জোনের সভাপতি পদে নিযুক্ত হয়েছেন সঞ্জয় কাপুর। সঞ্জয় কাপুর প্রাক্তন এআইসিএফ প্রধান। সর্বসম্মতিক্রমে 4 বছরের মেয়াদের জন্য আন্তর্জাতিক দাবা ফেডারেশন বা ফাইড ইন্ডিয়া জোনের সভাপতি নির্বাচিত হয়েছে। ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন, যেটা এর গঠন হয়েছিল 1924 সালে, সদর দপ্তর সুইজারল্যান্ডের লুজেনে রয়েছে। আর্কাদি ডাভারকোভিচ রয়েছেন সভাপতি। ডেপুটি প্রেসিডেন্ট বিশ্বনাথন আনন্দ। তারপরে কোন ভবনের দরবার হলের নাম পরিবর্তন করে গণতন্ত্র মণ্ডপ এবং অশোক হলের নাম পরিবর্তন করে অশোক মণ্ডপ রাখা হয়েছে? দেখো, এটা আমাদের রাষ্ট্রপতি ভবন যেটা রয়েছে, তার দরবার হলের নাম পরিবর্তন করা হয়েছে এবং অশোক হলের নাম পরিবর্তন করা হয়েছে। এই গণতন্ত্র মণ্ডপ ও অশোক মণ্ডপ সম্পর্কে একটু দেখে রাখো। রাষ্ট্রপতি ভবনের দরবার হল, যেটা তার নামকরণ করা হয়েছে গণতন্ত্র মণ্ডপ। গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এবং উদযাপন, যেমন ধরো জাতীয় পুরস্কারের উপস্থাপনা, এগুলো হচ্ছে এই হলে হয়। ব্রিটিশরা দরবার হলের নাম দিয়েছিল কারণ ফার্সি ভাষায় দরবার বলতে রাজাদের আদালত এবং সমাবেশ বোঝায়। 26শে জানুয়ারি 1950 সালে সংবিধান প্রবর্তনের পর ভারত একটা প্রজাতন্ত্র এবং একটা গণতান্ত্রিক দেশে পরিণত হওয়ার সাথে সাথে দরবার শব্দ যেটা, এটাকে প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলে, তাই গণতন্ত্র মণ্ডপকে বেছে নেওয়া হয়েছিল। এবং হিন্দিতে প্রজাতন্ত্র মানে গণতন্ত্র, যেটা বোঝায় যে রাজা বা রানীর কোনো শাসন এখানে নেই, এবং রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপতি এবং সরকার প্রধান জনগণ দ্বারা নির্বাচিত হয়। অশোক হল মূলত একটি বলরুম ছিল। এখানেও ঠিক এই ধরনের অনুষ্ঠানই হতো, কিন্তু ভাষার অভিন্নতা আনতে ইংরেজ ঔপনিবেশিকতার চিহ্নটা মুছে ফেলতে ইংরেজ ঔপনিবেশিকতার চিহ্নটা মুছে ফেলার জন্য এর নামকরণ করা হয়েছে অশোক মণ্ডপ। 2023 সালের জানুয়ারিতে স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে অমৃত মহোৎসবের সাথে মেলবন্ধন ঘটিয়ে রাষ্ট্রপতি ভবনের মুঘল গার্ডেনের নতুন নামকরণ করা হয়েছিল অমৃত উদ্যান। রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত যে রাস্তা রাজপথ বলে পরিচিত ছিল, সেই রাস্তারও নাম 2022 সালে বদলে হয়েছিল কর্তব্য পথ। আর রাষ্ট্রপতি ভবন হচ্ছে ভারতের রাষ্ট্রপতির সরকারি বাসভবন এবং কার্যালয়। 1911 সালের 12ই ডিসেম্বর ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরের সিদ্ধান্ত অনুসরণ করে এই নির্মাণ কাজ শুরু হয়। নতুন শহরের প্রধান স্থপতি ছিলেন লুটিয়েন্স এবং স্যার হার্বার্ট বেকার। পরীক্ষাতে খুব আসে এটা তোমাদের। ব্রিটিশ স্থপতি এডওয়ার্ড লুটিয়েনকে ভারতের ভাইসরয়ের জন্য নতুন রাজধানী এবং একটি বাড়ি ডিজাইন করার দায়িত্ব দেওয়া হয়েছিল। ভাইসরয় ছিলেন ব্রিটিশ রাজার প্রতিনিধি এবং ব্রিটিশ ক্রাউনের পক্ষে ভারত শাসন করতেন। ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের আমলে 1910 থেকে 16 সাল পর্যন্ত ইনি ছিলেন। তার আমলে ভাইসরয় হাউসের নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং 1929 সালে ভাইসরয় লর্ড আরউইনের মেয়াদে এটা সম্পন্ন হয়েছিল।
লর্ড আরউইন ছিলেন ভাইসরয় হাউসে বসবাসকারী প্রথম ভাইসরয়। আর স্বাধীনতার পর 1947 সালে 15ই আগস্ট ভাইসরয় হাউসের নাম পরিবর্তন করে সরকারি বাড়ি রাখা হয়। ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের আমলে গভর্নমেন্ট হাউসের নাম পরিবর্তন করে রাখা হয় রাষ্ট্রপতি ভবন। আর রাষ্ট্রপতি ভবন হাউস এটা এইচ আকৃতির একটা বিল্ডিং, যেটা 330 একর এস্টেটে 5 একর জমিতে নির্মিত। চারতলা ভবনটিতে 340টা ঘর রয়েছে, 2.5 কিলোমিটার করিডোর রয়েছে, 190 একর বাগান এলাকা রয়েছে, যাকে মুঘল বাগান বা অমৃত উদ্যান বলা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে আমরা যদি দেখি, আমাদের প্রেজেন্ট প্রেসিডেন্ট রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতের 15তম রাষ্ট্রপতি। 25শে জুলাই 2022-এ 5 বছরের মেয়াদে তিনি শপথ গ্রহণ করেছেন। প্রতিভা পাতিল সিং 2022 থেকে 17 পর্যন্ত ভারতের 12তম রাষ্ট্রপতি। এরপরে তিনি দ্বিতীয় মহিলা যিনি ভারতের রাষ্ট্রপতি হয়েছেন। মানে প্রতিভা সিং এর পরে দ্রৌপদী মুর্মু সেদিক থেকে দেখতে গেলে দ্বিতীয়, বাট উপজাতি হিসাবে প্রথম। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার একটা সাঁওতাল উপজাতি পরিবারে জন্মগ্রহণ করেন এবং তিনি হলেন প্রথম আদিবাসী মহিলা যিনি ভারতের রাষ্ট্রপতি। তারপরে বেসিলের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর বা সিএমডি পদে কে নিযুক্ত হয়েছে? বেসিলের চেয়ারম্যান আর এমডি নিযুক্ত হয়েছেন ডি কে মুরালি। ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেড, এটার হচ্ছে ফুল ফর্ম বেসিলের। এটা হচ্ছে ভারত সরকারের একটা কেন্দ্রীয় পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ। এটা একটা মিনি রত্ন কোম্পানি। 24শে মার্চ 1995 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটা রেডিও এবং টেলিভিশন সম্প্রচারের প্রকৌশলের মতো ক্ষেত্রগুলোকে কভার করে। নেক্সট, বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালন করা হয়? বিশ্ব হেপাটাইটিস দিবসটা পালন করা হয় 28শে জুলাই। ভাইরাস ঘটিত হেপাটাইটিস রোগ সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে এবং এই রোগ নির্মূলে প্রচার চালাতে এই দিবসটা উদযাপন করা হয়। 2024-এর থিম ইটস টাইম ফর অ্যাকশন। নেক্সট, 2024-25-এর আর্থিক বছরের জন্য অটোমেটিক ট্রেন প্রোটেকশন সিস্টেম কভাচ ইনস্টল করার জন্য রেল মন্ত্রক কত টাকা বরাদ্দ করেছে? 1112 কোটি টাকা। দেশীয়ভাবে উন্নত স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা সিস্টেম কভাচ দক্ষিণ মধ্য রেলওয়েতে 1465 কিলোমিটার রুটে এবং 144টা লোকোমোটিভগুলোতে মোতায়েন করা হয়েছে। কভাচ একটা দেশীয়ভাবে উন্নত স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা সিস্টেম। কভাচ লোকো পাইলট যদি করতে ব্যর্থ হয়, তবে ব্রেকগুলো স্বয়ংক্রিয় প্রয়োগের দ্বারা নির্দিষ্ট গতিসীমার মাধ্যমে ট্রেন চালানোর লোকো পাইলটকে সহায়তা করে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়াতে ট্রেনটাকে নিরাপদে চালাতে সহায়তা করে এই কভাচ। তো লোকো পাইলটকেও হেল্প করে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়াতে ট্রেনটাকে নিরাপদে চালাতে সাহায্য করে। নেক্সট হচ্ছে পিএম সূর্যা ঘর মুফত বিজলি যোজনা 2024। এর অধীনে কতগুলো বাড়িতে 300 ইউনিট প্রতি মাসে পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হবে? প্রতি মাসে 300 ইউনিট করে 1 কোটি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা হবে পিএম সূর্যা ঘর মুফত বিজলি যোজনা 2024-এর অধীনে। প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনা, 1 কোটি পরিবার 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ। 15ই ফেব্রুয়ারি 2024-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই স্কিমটা চালু করেছেন। এই প্রকল্পের অধীনে পরিবারগুলোকে তাদের ছাদে সৌর প্যানেল ইনস্টল করার জন্য ভর্তুকি দেওয়া হবে এবং ভর্তুকি সৌর প্যানেলের খরচের 40% পর্যন্ত কভার করবে। তারপরে সম্প্রতি কোথায় 500তম কমিউনিটি রেডিও স্টেশন উদ্বোধন করা হয়েছে? আইজলে 500তম কমিউনিটি রেডিও স্টেশন উদ্বোধন করা হয়েছে। কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রী বর্তমানে কে রয়েছেন? অশ্বিনী বৈষ্ণব। এই অশ্বিনী বৈষ্ণব মিজোরামের আইজলে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশনের দেশের 500তম কমিউনিটি রেডিও স্টেশন আপনার রেডিও 90.0 FM এর উদ্বোধন করেছেন। মূল লক্ষ্য স্থানীয় যোগাযোগ আর তথ্য প্রচার করা। তারপরে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া এর উৎসব পরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? IFFI এর উৎসব পরিচালক হিসাবে নিযুক্ত করা হয়েছে শেখর কাপুরকে। প্রবীণ চলচ্চিত্র নির্মাতা ইনি শেখর কাপুর। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার উৎসবের ডিরেক্টর নিযুক্ত হয়েছেন। শেখর কাপুর 55তম এবং 56তম সংস্করণের জন্য গোয়ায় বার্ষিক অনুষ্ঠিত উৎসবের প্রধান হবে। শেখর কাপুরের পরিচালিত চলচ্চিত্র যেগুলো রয়েছে মোটামুটি মাসুম, তারপরে মিস্টার ইন্ডিয়া, ব্যান্ডিট কুইন, এগুলো। শেখর কাপুর 54তম IFFI-তে আন্তর্জাতিক প্রতিযোগিতার জুরির চেয়ারপারসন প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলে নাও। সিরাজের মায়ের নাম কি? উত্তর হয়ে যাবে আমিনা বেগম। ভোটদানের অধিকার সংবিধানের কোন ধারায় আছে?
উত্তর হবে ধারা 326। আর আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন থাকবে, শরীরের মধ্যে রক্ত জমাট বেঁধে গেলে তাকে কি বলে? মানুষের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটা? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করবো। যারা যারা লাইভে রয়েছো অ্যান্সার করার চেষ্টা করো। 28 জুলাই 2024 কোয়েশ্চেন দেখো কি ছিল। প্যারিস অলিম্পিক 2024 থেকে লস অ্যাঞ্জেলসে অলিম্পিক 2028 পর্যন্ত 4 বছরের জন্য ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের অফিসিয়াল প্রিন্সিপাল স্পন্সর হয়েছে কোন কোম্পানি? BPCL, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। ডাক্তার সুহেল আজাদ খান কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছেন? ইয়েমেন রিপাবলিক। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক মহারাষ্ট্রের নাগপুরে মেট্রো রেল করিডোর সম্প্রসারণের জন্য নাগপুর মেট্রো আরবান মোবিলিটি প্রকল্পের জন্য কত ঋণ অনুমোদন করেছে? $200 মিলিয়ন। অরুণাচল প্রদেশের ইটানগর বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে সম্প্রতি আবিষ্কার করা নতুন প্রজাতির উদ্ভিদের নাম কি? ফ্লোগাক্যান্থাস সুধান সুশেকারি। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স CRPF 27 জুলাই কততম প্রতিষ্ঠা দিবস পালন করল? 86তম প্রতিষ্ঠা দিবস। আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জের নতুন ডিজিপি পদে কে নিযুক্ত হলেন? HS দালিওয়াল। সম্প্রতি 2024-25 সালের বাজেটে কোন কর বাতিল করা হয়েছে? অ্যাঞ্জেল ট্যাক্স বাতিল করা হয়েছে। সরকার 31 মার্চ 2027-এর মধ্যে সারা দেশে কতগুলো প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধ কেন্দ্র খোলার লক্ষ্য রেখেছে? 25,000। ভারতের প্রথম সমন্বিত কৃষি রপ্তানি সুবিধা মানে ইন্টিগ্রেটেড এগ্রি এক্সপোর্ট ফ্যাসিলিটি কোন বন্দরে স্থাপন করা হবে? জওহরলাল নেহেরু বন্দর। বাজেট 2024-25 অনুযায়ী ভারত সরকার সর্বাধিক অর্থ পেয়েছে কোন উৎস থেকে? বরোয়িংস অ্যান্ড আদার লায়াবিলিটি। এক্স এবং স্পেসএক্স কোম্পানির হেডকোয়ার্টার ক্যালিফোর্নিয়া থেকে সরিয়ে কোথায় করা হবে? টেক্সাস। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, কমেন্ট করে তোমাদের ফিডব্যাক জানিও অবশ্যই আজকের ক্লাসটা তোমাদের ঠিকঠাক লেগেছে কিনা। আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য তোমরা অবশ্যই নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।